আসসালামু আলাইকুম। আমি একটু অপেক্ষা করি। আজকে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে। আপনারা সবাই জানেন যে অক্টোবর মাস সারা বিশ্ব জুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। পুরো মাস জুড়েই আসলে নানান রকমের কর্মসূচি সারা পৃথিবীব্যাপী পালন করা হয়। তো স্তন ক্যান্সার নিয়ে বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে একটু আলাপ করব আপনাদের সাথে। আমরা একটু অপেক্ষা করি। তার আগে আপনারা বলেন যে আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আপনারা কে কেমন আছেন, কোত্থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। সবাই আসুক, জয়েন করুক, তারপরে মূল আলোচনাটা শুরু করি। আপনারা সবাই কেমন আছেন আগে সেটা বলেন। আর কে কোত্থেকে জয়েন করলেন আমাকে একটু জানান। আমরা একটু অপেক্ষা করি। আমাদের এখানে এখন আবহাওয়াটা একটু শীত শীত আর কি, ঠান্ডা পড়ে যাচ্ছে। রফিকুল ইসলাম, গুড মর্নিং। গুড মর্নিং, আপনাকেও শুভ সকাল। বাংলাদেশের শুভ সকাল, আমার এখানে শুভ রাত্রি। রাত 9:37, অনেক রাত। তো তারপরেও যেহেতু আজকে আমার কি বলবো যে আজকে ফ্রাইডে, এবং আমার আগামীকাল পরশু 2 দিন ছুটি আছে। তো স্যাটারডে আসলেই আমার খুব ভালো লাগে। বিপ্লব দাস, খুব ভালো শোনা যাচ্ছে, আমি নোয়াখালী থেকে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা জয়েন করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। এটা খুবই একটা ডেলিকেট টপিক আসলে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলা, কিন্তু তারপরেও এটা সময়ের দাবি এবং বর্তমানে খুবই খুবই একটা রাইজিং হেলথ কনসার্ন। সারা পৃথিবী ব্যাপী আসলে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বেড়ে যাচ্ছে, এবং শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে না, বাংলাদেশেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের হার প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। মিথিলা ইকবাল আপু, আমি চিটাগাং থেকে। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করেছেন আপনি। সাজেদা শিউলি, বাংলাদেশ থেকে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিকুর রহমান, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আরেকটু মানুষজন আসুক, তারপরে আলোচনাটা শুরু করি। তো খুব একটু সিরিয়াস আলোচনা, কিন্তু তারপরেও যেহেতু অক্টোবর মাস এবং সবসময় আমাদের সচেতন থাকা উচিত, তারপরেও অক্টোবর মাস হিসেবে এই বিষয়টা আলোচনায় সামনে চলে আসে। আপনারা দেখবেন একটু খেয়াল করে যে সারা পৃথিবী ব্যাপী আসলে অনেক ধরনের প্রোগ্রাম, অনেক ধরনের ক্যাম্পেইন, অনেক ধরনের সভা, সেমিনার, আলোচনা এই ব্রেস্ট ক্যান্সারকে ঘিরে, বিশেষ করে এই অক্টোবর মাসটাতে। তো আম, আমি একটু, যেহেতু কিছু মানুষ এসে গেছেন, আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি। তো মহিলাদের প্রধান দুটো ক্যান্সারের মধ্যে একটা হচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সার, এবং আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সার্ভাইকাল ক্যান্সার, আর আরেকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো এই দুটো ক্যান্সার আসলে মহিলাদের মধ্যে এই দুটো ক্যান্সারের ইনসিডেন্স বেশি, যদিও আজকাল কোলন ক্যান্সারেও প্রচুর মহিলা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে রেকটাল ক্যান্সারে অনেক মহিলা আক্রান্ত হচ্ছেন। তো একটা স্ট্যাটিস্টিক্স বলা হয় যে সারা বিশ্বে প্রতি 8 জন মহিলার মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। 8 জনের মধ্যে একজন, সংখ্যাটা কিন্তু একেবারে কম না। এবং প্রতি সেকেন্ডে, মিনিটে, প্রতিদিনই আসলে অনেক মহিলা ব্রেস্ট ক্যান্সারের শিকার হচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের আসলে জানা খুবই প্রয়োজন। এবং বাংলাদেশেও আসলে প্রচুর মহিলা নতুন করে প্রতি বছরই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তো আমার আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করা আমার একটা ড্রিম ছিল আর কি, এখনো আছে। তা ছোটখাটো আমি একটা প্রজেক্ট শুরু করেছিলাম, কিন্তু এই যে দেশের বাইরে চলে আসলাম এবং আমার পার্সোনাল লাইফের নানাবিধ জটিলতার কারণে আমি আসলে কাজটাকে খুব বেশি একটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু তারপরেও আমার ইচ্ছে আছে অদূর ভবিষ্যতে আমি অবশ্যই এই ফিল্ডটাকে এক্সপ্লোর করব। একটা সময় আমি বাংলাদেশে খুলনায় একটা এনজিওতে বেশ কয়েকবার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তারা আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করে। তো আমি একেবারে মাঠ পর্যায়ে, খুলনা অঞ্চলের সেই মাঠ পর্যায়ে আমি কিছু রুগী দেখেছিলাম যে একদম ডিভাস্টেটিং পর্যায়ে মহিলারা আসে ডাক্তারের কাছে। এবং ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা পার্ট মানুষের বডির,
মহিলারা সাধারণত এটা নিয়ে কথা বলতে চান না, এটা নিয়ে তারা ডাক্তারের কাছে আসা কিংবা এমন হয় যে খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারদের কাছেও তারা কিন্তু এটা হাইড করে চলে যান। এটা নিয়ে অনেক মহিলাই আছে এবং ইভেন শিক্ষিত মহিলাদের মধ্যেও দেখা যায় যে এটা যেহেতু একটা একান্তই শরীরের নিজস্ব একটা প্রাইভেট অংশ, এটা নিয়ে বিস্তারিত কথা বলা বা ডাক্তারের কাছে যাওয়া, এটা নিয়ে অনেকেই অনেক হেজিটেট করেন এবং যে কারণেই আসলে এই ক্যান্সারের ইনসিডেন্সটা সারা পৃথিবীব্যাপী বাড়ছে। এবং আমাদের দেশে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের মানুষ এখনো অনেক কি বলবো যে এই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে মানুষের মাঝে আসতে চান না বা ডাক্তারের কাছে যেতে চান না। তো যার কারণে রোগীরা যখন ডাক্তারের কাছে আসে তখন আসলে কিন্তু আর সময় থাকে না, একদম শেষ পর্যায়ে দেখা যায় যে পেশেন্টরা ডাক্তারের কাছে আসে, তখন কিন্তু আর চিকিৎসার কোনো সুযোগ থাকে না। তো যেটা বলছিলাম যে বিশ্বব্যাপী প্রতি 8 জনের মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং অনেক পুরুষ দর্শক আছেন আমার এই পেজে, এখন লাইভে অনেকে যুক্ত আছেন। আপনাদেরকে একটা বলি যে আমরা তো মনে করি যে শুধুমাত্র মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন বা অবাক হবেন যে পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তবে যদিও সেটার পার্সেন্টেজটা খুবই কম। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স করি তাহলে দেখা যাবে যে যদি 100 জন মহিলা পুরুষের মধ্যে এটা স্ট্যাটিস্টিক্সটা নেওয়া হয় তাহলে দেখা যাবে যে 100 জনের মধ্যে এটা নিলে একজন পুরুষের হয়তো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়তে পারে, আর বাকি 99 জনই মহিলা। কিন্তু তারপরে ওই 1%কেও তো আমরা আসলে বাদ দিতে পারি না, তাই না? তো পুরুষদেরও আসলে সচেতন হওয়ার প্রয়োজন আছে। আমি এই জন্যেই বলবো যে আজকের লাইভে যারা যুক্ত আছেন মহিলা পুরুষ সবাই কিন্তু একটু আলোচনাটা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং ব্রেস্ট ক্যান্সারটা আসলে এরকম, আমি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু আলোচনার টপিক রেখেছি আমি স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, তো ব্রেস্ট ক্যান্সারটা এরকম একটা ডিজিজ এই বর্তমান সময়ে এত এটার কি বলবো যে এত অ্যাডভান্স ট্রিটমেন্ট হয়ে গেছে যে এটা যদি খুব তাড়াতাড়ি একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা শনাক্ত করতে পারি তাহলে কিন্তু এটা কমপ্লিটলি আপনি এই ক্যান্সারটি থেকে, এই মরণ ব্যাধি থেকে আপনি কিন্তু আপনার নিজের লাইফটাকে সেভ করতে পারেন এবং আপনি কিন্তু আর 10 জনের মতোই একটা কি বলবো যে একটা খুবই যেটা নর্মাল লাইফ, স্বাভাবিক জীবন আপনি যাপন করতে পারেন। কিন্তু আপনি যদি ইগনোর করেন তাহলে যেটা হবে যে ইগনোর করলে বা আপনি যদি এটাকে খেয়াল না করেন তাহলে আমাদের কাছে রোগীরা ওই যে বললাম যে এমন একটা অ্যাডভান্স স্টেজে ডাক্তারের কাছে আসেন যে তখন আসলে আর কিছুই করার থাকে না। স্টেজ 1, 2, 3, 4 দেখা যায় যে 4th স্টেজ সবচেয়ে খারাপ যেটা, অথবা মেটাস্টেসিস হয়ে গেছে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারটি ছড়িয়ে গেছে। এরকম সময় যদি আপনি ডাক্তারের কাছে আসেন তাহলে কিন্তু আর কিছুই করার থাকে না। তো এখন আলোচনাটা করার আগে বলি যে প্রত্যেকটা ক্যান্সারেরই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, শুধু ক্যান্সার না প্রত্যেকটা ডিজিজেরই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ কাদের কাদের এই ক্যান্সার হতে পারে বা কারা বেশি মোর প্রোন টু ডেভেলপ ব্রেস্ট ক্যান্সার। তো যেটা প্রথমে বলবো যে মহিলাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি একজন মহিলা, এটাই আপনার ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক। তার মানে প্রতিটি মহিলারই যে কোনো বয়সে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদিও সাধারণত একটু বয়স যখন বাড়তে থাকে তারা বেশি ঝুঁকিতে থাকেন, কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে অনেক ইয়াং মেয়েরাও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যেটা আমি শুরুতেই বলেছি যে কোলোরেক্টাল ক্যান্সারের কথা, কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু অনেক মহিলারা, ইয়াং মানুষেরা, ইয়াং মেয়েরা আক্রান্ত হচ্ছে, ঠিক তেমনি ব্রেস্ট ক্যান্সারও এখন কিন্তু অনেক ইয়াং মেয়েদের মধ্যেই হচ্ছে। তাহলে আপনি একজন মহিলা, এটাই আপনার প্রথম রিস্ক ফ্যাক্টর। তারপরে যে রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পরিবারে যদি একটা হিস্ট্রি থাকে, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এই জাতীয় ক্যান্সারের একটা হিস্ট্রি থাকে, বিশেষ করে আপনার মায়ের দিককার, যেমন আপনার বোন, আপনার মা, খালা, ফুপু,
ফুপু যদিও বাবার দিককারও হতে পারে, যে কোনো একেবারে ফার্স্ট ডিগ্রি মানে যার সাথে আপনার একটা রক্তের সম্পর্ক আছে এরকম কোনো মহিলার যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়। তো এখন একটা বলবো যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কথা বললাম, এবং এটা এটা না থাকলেও হতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদিও বলি যে নিকটতম আত্মীয় যদি ব্রেস্ট ক্যান্সার থাকে বা ওভারিয়ান ক্যান্সার থাকে, সেক্ষেত্রে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দেখা যায় বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আসলে কোনো ক্লুই নেই। হঠাৎ র্যান্ডম একজন মানুষের, যেইটা আমরা যখন কাজ করি, আমি প্রচুর ব্রেস্ট নিয়ে কাজ করি, এখানেও আমি কাজ করি, আমি প্রচুর ব্রেস্টের পেশেন্ট দেখি, আমার দিনের একটা বিরাট অংশই ব্রেস্ট ইমেজিং এর পেছনে ব্যয় হয়, এবং সেখানে মোটামুটি ভাবে অনেকেই ক্যান্সার নিয়ে আসেন বা আমরা ডায়াগনোসিস করি যাদের কিন্তু আসলে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোনো হিস্ট্রি নেই। তাহলে দুই ক্ষেত্রে এটা হতে পারে, তবে যারা আপনার রিস্ক ফ্যাক্টর বা ফ্যামিলিতে হিস্ট্রি থাকে এটা জানা খুবই জরুরি, কেননা এই হিস্ট্রিটা যদি আপনার জানা থাকে তাহলে তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা বা আপনি যে তাকে মনিটর করবেন কিভাবে সেটা একটু ভিন্ন রকম হবে। সেটা আমি আরেকটু পরে বলবো যে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং গাইডলাইনটা আমরা কিভাবে সিলেক্ট করব। তো যাই হোক, তাহলে যেটা বললাম যে এইজ এবং ফ্যামিলি হিস্ট্রি এবং বয়স যত আপনার বাড়তে থাকে তত বেশি এই ক্যান্সারের রিস্কটা কিন্তু আসলে বাড়তে থাকে। তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, এবং আরেকটা জেনেটিক ফ্যাক্টর আছে, যেমন BRCA1 এবং BRCA2 এই নামে দুটো জিন আছে, এগুলো যারা ক্যারি করেন তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এটা খুবই সফিস্টিকেটেড জেনেটিক টেস্ট, সব জায়গায় হয়তো এটা অ্যাভেলেবলও না, কিন্তু তারপরেও এই এই জেনেটিক টেস্ট যাদের পজিটিভ আসে, আপনারা হয়তো অ্যাঞ্জেলিনা জোলির কথা শুনে থাকবেন। অ্যাঞ্জেলিনা জোলির BRCA1 বা 2 কোনো একটা পজিটিভ পায়, এবং তার মানে তিনি এটা পজিটিভ পাওয়ার পরে কিন্তু কোনো রকমের ক্যান্সারের উপসর্গ ছাড়াই কিন্তু তিনি তার ব্রেস্ট এবং ওভারি সম্ভবত রিসেক্ট করে ফেলেন। তো এটা জাস্ট একটা স্টোরি, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু যেটা হলো যে আমরা মানে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে রিস্ক ফ্যাক্টর গুলো জানা প্রয়োজন আসলে। তো যেটা বললাম, তাহলে আপনার ফ্যামিলি হিস্ট্রি এবং আপনার জেনেটিক টেস্টিং এটাও খুব ইম্পর্টেন্ট, যে BRCA1 এবং BRCA2 এই জাতীয় জিন যাদের শরীরে থাকে তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই জিন না থাকলেও আজকাল দেখা যায় যে আমাদের যে ধরনের লাইফস্টাইল, আমাদের কিন্তু প্রচুর জেনেটিক মিউটেশন হয়ে যায়, অর্থাৎ আপনার জিন কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়, এবং এটা আমাদের বর্তমান কালের খাবার, আমাদের ফুড অ্যাডাল্টারেশন, আমাদের কি বলবো যে আমাদের যে আনহেলদি লাইফস্টাইল, আমরা যে ধরনের খাবার খাই, আমরা যে ধরনের পরিবেশে থাকি, এনভায়রনমেন্টাল নানান ধরনের টক্সিক সাবস্টেন্স আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করাচ্ছি, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। তো সেগুলোও কিন্তু আপনার জেনেটিক মিউটেশন করে বা জিনের পরিবর্তন করে কিন্তু আপনার শরীরে এরকম ক্যান্সারের কারণ হতে পারে। এবং আজকাল যেটা বললাম যে লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট, এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওবেসিটি। যারা মোটা বা ওবেস তাদেরও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা আসলে বেড়ে যায়। কাজেই ওবেসিটিও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যে কারণে আপনার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো অনেকগুলো কারণ এবং অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, এবং এখন আসি যে আপনার উপসর্গ কি হতে পারে, ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ কি হতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে। প্রথম কথা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক মহিলাই অ্যাসিম্পটোমেটিক থাকেন, অর্থাৎ কোনো উপসর্গই থাকে না, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তিনি হয়তো খেয়ালই করেননি, হঠাৎ করে হয়তো তার বুকে একটা চাকা, একটা অস্বস্তি বা একটা একটা নর্মাল যে
অবস্থাটা তার থেকে একটু সামান্য পরিবর্তন এরকম। কিন্তু হঠাৎ করেই অনেক সময় রোগীরা আসে যে কোনো রকমের উপসর্গ ছাড়াই তারা এরকম একটা ক্যান্সার একটা সিমটম নিয়ে চলে আসে ডাক্তারদের কাছে। তাহলে এটা হতে পারে অ্যাসিমটোমেটিক এবং হঠাৎ করে এরকম আবিষ্কার হতে পারে। আচ্ছা, তো এখন আপনি কিভাবে বুঝবেন যে হঠাৎ করে দেখা গেল যে আপনার বুকে আপনি ব্রেস্টে আপনি একটি চাকা অনুভব করছেন, এবং এই চাকা বা পিণ্ড যেটা আমরা বলি, আসলে এটা হচ্ছে যে টিউমার। কিন্তু দুই ধরনের টিউমার আছে, কনফিউজ করা যাবে না। একটা হচ্ছে যে বেনাইন টিউমার, আরেকটা হচ্ছে আপনার ম্যালিগনেন্ট টিউমার। এবং বেনাইন বলতে আমরা সাধারণত বুঝি, বেনাইন কথাটার অর্থ হচ্ছে যে যেটা আপনার শরীরে কোনো ক্ষতি করে না। ব্রেস্টে কিন্তু প্রতিটি মহিলারই আসলে অলমোস্ট প্রতিটি মহিলারই দেখা যায় যে টুকটাক কিছু না কিছু সমস্যা থাকে, এবং এর খুব কমন একটা সমস্যা হচ্ছে যে সিস্ট নিয়ে আসেন। সিস্ট বা যেটা হচ্ছে জাস্ট একটা পানির থলের মতো, এবং এর মধ্যে জাস্ট পানি জমে। এবং অন অ্যান এভারেজ দেখা যায় যে প্রতিটা মহিলাই আমার মনে হয় যে একটা দুইটা সিস্ট থাকে, টুকটাক কিছু ঝামেলা থাকে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেস্টটা হচ্ছে খুবই আসলে একটা হরমোন ডিপেন্ডেন্ট অর্গান। এই যে মেয়েদের শরীরে প্রত্যেক মাসে একটা পিরিয়ডের সাইক্লিক্যাল একটা চেঞ্জ হয়, হরমোনের একটা চেঞ্জ হয়। ইভেন একজন মহিলা যখন পেরিমেনোপোজে থাকেন, মেনোপোজে থাকেন, পোস্ট মেনোপোজে থাকেন, এই যে হরমোনাল চেঞ্জ হয় আমাদের বডিতে, এই চেঞ্জের কারণে কিন্তু ব্রেস্টে নানান রকমের পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনের একটা খুব কমন উপসর্গ হচ্ছে যে সিস্ট নিয়ে আসেন। তো সিস্টটা সাধারণত ফলো করা হয়, এবং সিস্টটা যেখানে দেখা যায় অথবা একটা ফাইব্রোঅ্যাডেনোমা নামে খুব কমন একটা টিউমার হয়, যেটাও আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করে না, এটা থেকে যায়। এবং কিছুদিন পর পর এটা ফলো আপ করে দেখতে হয় যে এটার সাইজটা বড় হচ্ছে কিনা বা এটা ক্যান্সারের দিকে টার্ন করছে কিনা। কিন্তু ফাইব্রোঅ্যাডেনোমা খুবই কমন, আসলে এটা খুবই কমন একটা বেনাইন টিউমার, একটু ফাইব্রাস টিস্যু দিয়ে এটা তৈরি হয়, এবং এটাও একরকম হরমোন ডিপেন্ডেন্ট। তো এটাও মেয়েদের খুবই কমন। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে যে প্রথমে যেমন একটা আশার কথা বলেছি যে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন তাহলে ব্রেস্ট ক্যান্সার কমপ্লিটলি কিউরেবল। এবং আরেকটি আশার কথা হচ্ছে যে আমরা যতই বলি না কেন ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স বাড়ছে, তারপরেও ব্রেস্টের যে সমস্ত লাম্প বা চাকা নিয়ে মহিলারা আমাদের কাছে প্রেজেন্ট করেন তার অধিকাংশই কিন্তু আসলে বেনাইন টিউমার, বা যেগুলোর কথা বললাম যেমন ব্রেস্টের সিস্ট অথবা ফাইব্রোঅ্যাডেনোমা। একটা খুব কমন চেঞ্জ আছে যেটা অনেকেই কনফিউজ করেন, সেটা হচ্ছে যে ব্রেস্টের একটা পরিবর্তন হয়, এটাকে বলা হয় ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। আগে এটাকে বলা হতো ফাইব্রোসিস্টিক ডিজিজ, এখন এটাকে বলা হয় ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। তো এই ফাইব্রোসিস্টিক চেঞ্জের কারণেও কিন্তু আপনার ব্রেস্টে এরকম চাকা হতে পারে এবং সিস্ট হতে পারে, এবং দেখা যায় যে এগুলা হরমোনের মান্থলি সাইকেলের সাথে সাথে এগুলা কিন্তু আপনার চলেও যেতে পারে। তাহলে একটা উপসর্গ হচ্ছে যে একটা লাম্প বা চাকা নিয়ে একজন মহিলা আসলো, কিন্তু এটা ক্যান্সার হলে যদি হয় তাহলে সেই চাকাটা একটু হার্ড বা শক্ত থাকবে। কিন্তু এটা যদি বেনাইন টিউমার হয়, ধরুন একটা সিস্ট অথবা ফাইব্রোঅ্যাডেনোমা যেটা কথা বললাম, তাহলে কিন্তু চাকাটা একটু মোবাইল থাকবে, অর্থাৎ চাকাটা একটু মুভ করবে। কিন্তু চাকাটা যদি একেবারে একটু শক্ত থাকে, ফিক্স থাকে, তাহলে কিন্তু সেটা একটা ক্যান্সারের পসিবিলিটি থাকে সেখানে। আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে ব্রেস্টের যে চাকাগুলো সাধারণত ক্যান্সার আকারে প্রেজেন্ট করে সেগুলো সাধারণত ব্যথা মুক্ত চাকা থাকে। অর্থাৎ আপনি ওয়ান ফাইন মর্নিং আবিষ্কার করলেন যে আপনার ব্রেস্টে একটা লাম্প বা চাকা এবং সেখানে কোনো ব্যথা নেই, তাহলে এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা উপসর্গ নিয়ে পেশেন্টটা কিন্তু প্রেজেন্ট করতে পারে। একটা জিনিস বলি যে মহিলারা খুব কমন কিন্তু ব্রেস্টে বিভিন্ন রকমের পেইন নিয়ে আসেন, ব্যথা এবং নন স্পেসিফিক ব্যথা। এটাকে আমরা বলে থাকি আমাদের ডাক্তারি ভাষায় ম্যাস্টালজিয়া। তো এই ম্যাস্টালজিয়াটাও খুবই কমন, এটাও মোটামুটি ভাবে আপনার হরমোনের সাথে এটা ওঠানামা করে। অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের আগে ব্রেস্ট খুব ভারী হয়ে গিয়েছে এবং পিরিয়ড হয়ে যাওয়ার পরে হয়তো সেটা একটু হালকা লাগে, কারণ পিরিয়ড হওয়ার আগে দিয়ে আমাদের সারা শরীরে যেমন একটু পানি জমে, ব্রেস্টেও সেরকম একটু পানি জমে, এবং সেই কারণে ব্রেস্টটা খুব টেন্ডার লাগে, খুব ব্যথা ব্যথা লাগে, ভার ভার লাগে। এবং এটা পিরিয়ড বা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এটা আস্তে আস্তে
কমে যায়। তো ম্যাস্টালজিয়াও খুবই কমন একটা উপসর্গ। একটু আমি ডিটেইল বলছি, কারণ তাহলে জিনিসগুলো একটু বুঝতে, একটু আলাদা করতে আপনাদের সুবিধা হবে। তো যেটা বললাম যে সাধারণত যেই লাম্প বা চাকাগুলো আপনার ব্যথা মুক্ত চাকা হয়, একটু ব্রেস্টের সাথে খুব টাইট অবস্থায় থাকে, সেগুলো একটু ক্যান্সারের লক্ষণ, বা ক্যান্সার, সেই লাম্প বা চাকাগুলো ক্যান্সার হতে পারে। এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় ব্রেস্টের যে স্কিন বা চামড়া, সেখানে একটা পরিবর্তন, ইউজুয়াল যেরকম ছিল সেরকম না, অনেক একটু ইচিনেস বা চুলকানি ফিল করে, অথবা স্কিনের উপরে, ব্রেস্টের চামড়ার উপরের দিকে দেখা গেল যে একটু রাফ হয়ে যাচ্ছে, কমলা লেবুর খোসার মতো একটু ডেবে ডেবে যাচ্ছে, অথবা স্কিনের কোনো জায়গায় একটা গর্তের মতো বা ডিম্পলিং যেটাকে আমরা বলে থাকি সেরকম অবস্থায় থাকতে পারে। কিংবা অনেক সময় দেখা যায় যে নিপল থেকে নিপলটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি ইনভার্টেড নিপল। অনেকেরই ইনভার্টেড নিপল ন্যাচারালি থাকে, যেটা আগে থেকে আছে সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার আগে এটা ইনভার্টেড বা ভেতরের দিকে ঢুকানো ছিল না, কিন্তু হঠাৎ করে আপনি যদি দেখেন যে আপনার ব্রেস্টের যে নিপল, সেই নিপলটা একটু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা আন্ডারলাইং ক্যান্সার একটা সিমটম হতে পারে। কেননা এর নিচে যদি একটা ক্যান্সার ডেভেলপ করে, সেটা কিন্তু নিপলকে টান দিয়ে বা রিট্রাক্ট করে ভেতরের দিকে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে মহিলারা নিপল থেকে ডিসচার্জ নিয়ে আসেন, অর্থাৎ নিপল স্কুইজ করলে কিছু ফ্লুইড আসে, সেটা একটা ক্যান্সারের উপসর্গ হতে পারে। এখানেও কতগুলো কি বলবো যে কন্ডিশন আছে, যেমন আপনার যেটা হরমোনের কারণে নিপল ডিসচার্জ হতে পারে, সেটা সাধারণত দেখা যায় যে এটা একটা হোয়াইট কালারের ডিসচার্জ, অথবা যাদের একটু ইনফেকশন থেকে ডিসচার্জ হয় একটু ইয়েলোইশ হতে পারে, একটু গ্রিনিশ হতে পারে, এবং ক্যান্সার নিয়ে যারা প্রেজেন্ট করেন সেই নিপল ডিসচার্জটা সাধারণত ব্লাডি ডিসচার্জ হতে পারে, অথবা একটু রক্ত থাকতে পারে এটার সাথে। তো এই যে নানান রকমের উপসর্গ। আরেকটা জিনিস হতে পারে যে ব্রেস্টে কোনো পরিবর্তন নেই, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে আপনার বগলের নিচে বা এক্সিলাতে একটা চাকা, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা উপসর্গ নিয়ে আসতে পারে। প্রথম উপসর্গই হতে পারে এক্সিলাতে চাকা। তো এরকম আসলে, এবং অনেক সময় ব্রেস্টের সাইজেরও পরিবর্তন হয়ে যায়। যদি ন্যাচারালি অনেকের সাইজ ছোট বড় থাকে, সেটা যদি ন্যাচারালি হয়, আগে থেকেই ছোটবেলা থেকেই থাকে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু হঠাৎ করে যদি দেখেন যে আপনি এরকম সাইজ একটু পরিবর্তন, তাহলে অনেকগুলো জিনিস বললাম মোটামুটি ভাবে, যে আপনার ব্রেস্টের যে স্কিন, সেটার কালার, সেটার টেক্সচার, নিপল থেকে ডিসচার্জ, স্কিনে কোনো ব্রেস্টের মধ্যে কোনো লাম্প আপনি ফিল করছেন কিনা, সেই লাম্পটা কিরকম, অনেক টাইপের অনেকগুলো উপসর্গের কথা বললাম, যে অনেকভাবেই কিন্তু রুগীরা প্রেজেন্ট করতে পারে। এবং সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন রুগী কিন্তু প্রথম তার ক্যান্সারটিকে অধিকাংশ ক্ষেত্রে রুগী আসলে আবিষ্কার করে, যে একটা যে কোনো চেঞ্জ। তো আপনি যদি হঠাৎ লক্ষ্য করেন আপনার ব্রেস্টে, যেটা ইউজুয়াল প্যাটার্ন, যার যার শরীরের ভাষা শেষে জানেন, শেষে বোঝেন, কিন্তু যদি দেখেন যে একটা সবসময় যেরকম ছিল স্বাভাবিক সেরকম না, কোনো একটা পরিবর্তন, আপনি আজ এই লাইভে কথাগুলো আমি বলছি কেননা যে আপনাদের মধ্যে সচেতনতা বিল্ড আপ করাটা খুবই জরুরি। কেননা এটা কিন্তু অসচেতনতার কারণেই কিন্তু, এড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু এই ক্যান্সারের ইনসিডেন্সটা অনেক বাড়ছে। মানে এই অসচেতনতাও ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ার পেছনে একটা মেইন কারণ। এছাড়াও আরো অনেক কারণই আছে, যেগুলো বলেছি আমি, রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি, অনেক কারণই আছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি, যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে যারা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না, আজকাল দেখা যায় যে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে মহিলারা অনেকেই একটু ক্যালাস, একটু হেয়ালিপনা করেন, একটু খেয়াল করেন না, বা এটাকে এড়িয়ে যান। ব্রেস্ট ফিডিংও কিন্তু আপনার নিজের ব্রেস্টকে প্রোটেকশন করার জন্য, বাঁচানোর জন্য কিন্তু এটা একটা খুবই ভালো একটা, কি বলবো, যে ভালো একটা প্র্যাকটিস। কাজেই যারা ব্রেস্ট ফিডিং করান না, তাদেরও কিন্তু এরকম অদূর ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
তো এগুলো আসলে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টরের কথা বা অনেক ধরনের প্রেজেন্টেশনের কথা বললাম। এখন আমরা একটু আলোচনা করি যে আপনি আহ, কিভাবে এখন এটা ডায়াগনোসিস করতে পারেন। তো ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস, যেটা আমি একটু আগেই বলেছি, যে একজন রোগী কিন্তু প্রথম আবিষ্কার করতে পারেন। রোগী হচ্ছে ফার্স্ট ডায়াগনস্টিক টুল, কারণ আপনার শরীরে কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি ভালো বোঝেন, এবং আপনি যখন এরকম দেখলেন, সেটা একটা প্রাথমিক অবস্থায় আপনি একটা লাম্প বা চাকা ফিল করলেন, এখান থেকেই ডায়াগনোসিসের প্রক্রিয়াটা শুরু হতে পারে। আচ্ছা, তারপরে যেটা বলবো যে আপনার এখন যদি আপনি ডাক্তারের কাছে আসেন, তাহলে ডাক্তার তো প্রথমে আপনাকে ক্লিনিক্যাল এক্সাম করবেন। আপনি নিজে নিজের শরীর নিয়ে এক ধরনের চিন্তা করলেন, তারপর আপনি ডাক্তার কাছে আসলেন, ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আসলে এটা কি। এবং ডাক্তাররা সাধারণত যে পরীক্ষাগুলো অ্যাডভাইস করেন সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম। এটা এই দুটো খুবই কমন একটা কি বলবো, যে কমন একটা ইনভেস্টিগেশন টুল আমরা বলতে পারি। কিন্তু এগুলোরও একটা গাইডলাইন আছে যে কখন আপনি আলট্রাসাউন্ড করবেন আর কখন আপনি ম্যামোগ্রাম করবেন, কিংবা কখন দুটোই একসাথে করতে হবে বা আরো ফার্দার ইনভেস্টিগেশন দিকে আপনাকে যেতে হবে। তো এখানে যে গাইডলাইনটা ফলো করা হয় সাধারণত আপনার একদম ইয়াং অবস্থায়, যাদের বয়স 35-40-এর নিচে, কেননা তারা রিপ্রোডাক্টিভ এইজের মধ্যে থাকেন, তারা স্টিল ফার্টাইল থাকেন, এবং সেই কারণে এই 40-এর নিচে বা 35-এর নিচে মহিলাদেরকে সবসময় আপনার আলট্রাসোনোগ্রামটাই প্রথমে ডায়াগনোসিস টুল হিসাবে, ডায়াগনস্টিক টুল হিসাবে আলট্রাসোনোগ্রামটাই তাদের জন্য নিরাপদ। কেননা ম্যামোগ্রাম যেটা হচ্ছে, যে ম্যামোগ্রামে একটা লো ডোজের একটা রেডিয়েশন ব্যবহার করা হয়, সে কারণে এটা সাধারণত 40 এইজের পরের থেকেই এটা রিকমেন্ড করা হয়। তবে খুব যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ অথবা খুবই জরুরি কোনো পরিস্থিতি হয়, সেক্ষেত্রে ইয়াং মেয়েদেরও খুব লিমিটেড পরিসরে ম্যামোগ্রাম করা হয় সাধারণত। যেটা তো প্রথম একটা খুব সহজলভ্য ইনভেস্টিগেশনের মিডিয়াম হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাম। এবং এই আলট্রাসোনোগ্রাম করে আপনি কিন্তু বুঝতে পারেন, যে ডাক্তার বুঝতে পারে যে এটা, এই যে চাকাটা আপনি ফিল করছেন, চাকাটার মানে ধরনটা কিরকম, এটা কি পানির দিয়ে তৈরি চাকা না একটু শক্ত চাকা, অর্থাৎ এর মধ্যে একটু ফাইব্রাস টিস্যু আছে, এটা আসলে কি, এইটার নেচারটা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাম কিন্তু খুবই প্রাথমিক একটা টুল। এবং আজকাল এই আলট্রাসোনোগ্রামের পাশাপাশি ব্রেস্টের আলট্রাসোনোগ্রামেরও কিন্তু অনেক ধরনের কি বলবো, যে এটারও অনেক ধরনের উন্নত প্রযুক্তি এখানে যুক্ত হয়েছে। যেমন এর মধ্যে রয়েছে আপনার একটা অটোমেটেড ব্রেস্ট আলট্রাসাউন্ড। আমাদের উন্নত দেশে এগুলো আছে, আমি জানি না বাংলাদেশে এগুলো এটা চালু আছে কিনা। তো এই অটোমেটেড ব্রেস্ট আলট্রাসাউন্ড যেটা, সেটাতে ব্রেস্টটাকে একরকম স্কুইজ করে একটা আলট্রাসাউন্ডের মধ্যে এটাকে একেবারে খুব ভেতর থেকে একটা মেশিনের মধ্যে দিয়ে এটাকে আর কি মানে দেখার চেষ্টা করা হয় যে সেখানে কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা। ইলাস্ট্রোগ্রাফি করা হয়, অর্থাৎ ইলাস্টিসিটিটা দেখা হয়, সেটা একটা টুলস হতে পারে। তো এরকম নানান রকমের কিন্তু ইনভেস্টিগেশনের টুল আছে। আলট্রাসোনোগ্রাম গাইডেড কিন্তু আপনার ইভেন আলট্রাসোনোগ্রাম করে এখান থেকে আপনার বায়োপসি করা হয়, এখান থেকে আপনার সাইটোলজি করা হয়, অর্থাৎ কোনো সিস্ট যদি কেউ নিয়ে আসে, সেই সিস্টের পানিটাকে এখান থেকে বের করে, অনেক সময় দেখা যায় যে পানিটা আলট্রাসোনোগ্রাম করেই পানিটা বের করে দেওয়া হচ্ছে, অথবা পানিটাকে বের করে আপনার এটা হিস্টোপ্যাথোলজিতে দেওয়া হচ্ছে যে এটার আসলে নেচারটা কি, ইত্যাদি নানান রকমের কিন্তু আলট্রাসোনোগ্রামেরও কিন্তু অনেক মডিফাইড টুল এখন এসে গেছে। তো এই আলট্রাসোনোগ্রাম খুবই প্রাথমিক একটা ইনভেস্টিগেশন টুল, এবং যাদের বয়স একটু কম তাদেরকে কিন্তু এই আলট্রাসোনোগ্রামটাই প্রথমে অ্যাডভাইস করা হয়। এবং এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে পরের ইনভেস্টিগেশন হচ্ছে যে মেমোগ্রাম। যেটা বললাম যে মেমোগ্রামটা হচ্ছে যে, মেমোগ্রাম মানে হচ্ছে একটা এক্স রে। আমরা এক্স রেতে যেভাবে, যে প্রিন্সিপালে আমরা রেডিয়েশন ইউজ করে এক্স রে করি, ঠিক একইভাবে এখানে একটু স্বল্প মাত্রার রেডিয়েশন, খুব বেশি রেডিয়েশন না, স্বল্প মাত্রার রেডিয়েশন ব্যবহার করে কিন্তু এখানে আপনার কি বলবো, যে এখানে ব্রেস্টের কন্ডিশনটা দেখা হয়, ব্রেস্টটা কিরকম।
তো ম্যামোগ্রাম করে সাধারণত যে প্রথম ম্যামোগ্রামে দেখা হয় যে ব্রেস্টটার টিস্যু ডেন্সিটিটা কিরকম, এটা আপনার এটা ফ্যাটি টিস্যু না এটা গ্ল্যান্ডুলার টিস্যু। অর্থাৎ বয়সের সাথে সাথে কিন্তু ব্রেস্টের একটা বিশাল চেঞ্জ হয় মানুষের সমস্ত গ্ল্যান্ডুলার টিস্যু, কারণ ব্রেস্টের একটা মেইন ফাংশন হচ্ছে যে মিল্ক প্রোডাকশন। এখানে প্রচুর পরিমাণে গ্ল্যান্ড থাকে এবং যে গ্ল্যান্ডগুলো থেকে মিল্ক প্রোডাকশন হয়। একজন মা যখন গর্ভবতী হন সন্তানের জন্য কিন্তু, বা একজন মা যখন কি বলবো যে যখন সন্তান প্রসব করেন তখন সন্তানের জন্য মায়ের যে মায়ের দুধটা সেটা কিন্তু ব্রেস্টের এই গ্ল্যান্ড থেকেই তৈরি হয়। তো এই যে ইয়াং এজে সাধারণত এই কারণে যে ব্রেস্টের যে নেচারটা সেটা একটু গ্ল্যান্ডুলার থাকে এবং আস্তে আস্তে এটা আপনার ফ্যাটি টিস্যু দিয়ে রিপ্লেস হতে থাকে। তো ম্যামোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে ব্রেস্টটা এখন টিস্যুটা আসলে কিরকম, এটা গ্ল্যান্ডুলার না এটা ফ্যাটি না কি অবস্থায় আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সাধারণত ম্যামোগ্রামের একটা খুবই মানে খুবই ইউজফুল একটা ইয়ে হচ্ছে যে খুবই ছোট ছোট মাইক্রো ক্যালসিফিকেশন আমরা বলি, যে একদম ছোট ছোট পাথরের মতো ব্রেস্টের যে আমাদের যে দুগ্ধ নালীগুলো আছে, যে মিল্ক ডাক্ট গুলো আছে, সেই ডাক্ট গুলোর মধ্যে খুব ছোট ছোট পাথরের মতো জমা হয়, একেবারে খুবই মাইক্রো ক্যালসিফিকেশন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি। এবং এই মাইক্রো ক্যালসিফিকেশনটাই অনেক সময় কিন্তু ইন্ডিকেট করে যে এখানে আপনার একটা আন্ডারলাইং ক্যান্সার আছে। তো সে কারণে এই মাইক্রো ক্যালসিফিকেশনটা কিন্তু আমরা আবার আল্ট্রাসাউন্ড করে ভালো বুঝতে পারবো না, এটা বোঝার জন্য কিন্তু ম্যামোগ্রামের দরকার হয়। তো সে কারণে কিন্তু, আর যেহেতু একটু রেডিয়েশনের ব্যাপার আছে সেই কারণে দেখা যায় যে আপনার এটা একটু পরে 40-এর পরে সাধারণত এটা অ্যাডভাইস করা হয় মেমোগ্রামটা। এবং এক একটা দেশে আসলে এক এক ধরনের গাইডলাইন আছে, কোনো দেশে এটা বলে 40, কোনো দেশে এটা বলে 45, কোনো দেশে এটা বলে 50। এক একটা দেশের স্ট্যাটিস্টিক্স অনুসারে তার সেই দেশের ক্যান্সার ইনসিডেন্স বা সেই দেশের জিওগ্রাফি, সেই দেশের মানুষের পরিস্থিতি অনুসারে কিন্তু এক একটা দেশে এক এক রকমের গাইডলাইন তৈরি করা হয়। তো অন এন এভারেজ মোটামুটি 40+ থেকেই আসলে ম্যামোগ্রামটা দেখা যায় যে যাদের কোনো সমস্যা থাকে না, জাস্ট খালি রুটিন স্ক্রিনিং করতে হয়, সেটা দেখা যায় যে সাধারণত 2 বছর বা 3 বছর পর পর এরকম মেমোগ্রাম করতে হয়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার সমস্যা থাকুক বা না থাকুক, যারা 40 আপ তারা অবশ্যই বছর কি বলবো যে প্রতি বছরে না পারলেও অন্তত 2-3 বছর পর পর একটা ব্রেস্টের ম্যামোগ্রাম করিয়ে দেখবেন যে সেখানে আসলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কেন যেটা বললাম যে খুবই ছোট রকমের পাথরের মতো জমে যাওয়া বা মাইক্রো ক্যালসিফিকেশন, সেটা কিন্তু একটা আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি কোনো লাম্পও ফিল করবেন না, কোনো উপসর্গই ফিল করবেন না, কিন্তু আপনি যখন এই মেমোগ্রামটা করলেন আপনি দেখতে পেলেন যে সেখানে এরকম মাইক্রো ক্যালসিফিকেশন শুরু হয়েছে। এবং এই ম্যামোগ্রামেরও আজকাল অনেক মডিফাইড ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে যে টোমোসিনথেসিস বলা হয়, অর্থাৎ এখানে আপনার ফ্যাটি টিস্যুটাকে বাদ দিয়ে কেটে নিয়ে আপনার এলিমিনেট করে, কেটে মানে কি ইমেজে কাটা হয়, কেটে ফ্যাটি টিস্যুটাকে বাদ দিয়ে শুধু গ্ল্যান্ডুলার টিস্যুটাকেই রাখা হয়। এবং ওই সেই গ্ল্যান্ড থেকেই আপনার কি বলবো যে মানে এক ধরনের এলিমিনেশনের মাধ্যমে আপনার এই কি বলবো যে টোমোসিনথেসিস মানে হচ্ছে যে আপনার শুধু দরকারি যে জায়গাটা সেই জায়গাটা থেকে আপনার এই ইয়েটা নিয়ে আসা হয়, ইমেজটাকে নিয়ে আসা হয়। তো এছাড়াও অনেক সময় দেখা যায় যে ব্রেস্টের এমআরআই করা হয়। তো এমআরআই করা হয়, এমআরআই এর মাধ্যমেও কিন্তু একটা ডাই দিয়ে অনেক সময় দেখা যায় যে ব্রেস্টের যে টিউমার গুলা সেটার নেচারটা কিরকম সেটাও কিন্তু দেখা হয়। তো ইত্যাদি নানান রকমের ইনভেস্টিগেশন টুল আছে, তবে সবচেয়ে যেটা কনফার্মেটরি এটা আসলেই ক্যান্সার কিনা বা কোন ধরনের ক্যান্সার সেটা কিন্তু বোঝা যায় যে আপনার বায়োপসি, অর্থাৎ বিভিন্ন ধরনের বায়োপসি এবং বিভিন্ন ধরনের হরমোনাল টেস্টও সাথে সাথে করা হয়। এগুলো দেখে বিভিন্ন ধরনের মার্কার আছে, এই সমস্ত হরমোনাল মার্কার দেখেও কিন্তু অ্যানালাইসিস করা হয় যে আপনার এটা কোন ধরনের ক্যান্সার বা এটা কোন ধরনের ব্রেস্টের লাম্প বা চাকা। তো ইত্যাদি নানান রকম
সফিস্টিকেটেড টুল আছে, সেটা আপনি যখন একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তখন তিনি আপনাকে গাইড করবেন, যখন আপনি সার্জনের কাছে যাবেন, যখন আপনি রেডিওলজিস্টের কাছে যাবেন। এবং মনে রাখবেন যে যাদের ব্রেস্ট ক্যান্সার হয় এটা কিন্তু একটা টিম, একটা ওয়াইজ একটা ট্রিটমেন্ট। প্রথমে হয়তো তিনি একজন সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে যান, সার্জিক্যাল স্পেশালিস্ট সেটা সার্জারি করেন, এরপরে আসেন অনকোলজিস্ট, তারপরে মোটামুটি ভাবে এটা একটা কি বলবো যে একটা একটা পুরা টিম ওয়ার্ক, এবং প্রত্যেকটা প্যাথোলজিস্ট লাগে, রেডিওলজিস্ট লাগে, সার্জন লাগে, অনকোলজিস্ট লাগে, সবাইকে লাগে। এবং পরবর্তীতে এই সমস্ত পেশেন্টের রিহ্যাবিলিটেশনের জন্যও কিন্তু, বা তাদের পরবর্তী তারা কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করবেন সেটাও কিন্তু আপনার দেখা যায় যে সেটার জন্য স্পেসিফিক পার্সনরা আছেন, তারা কাজ করেন। তো যখন এ ধরনের একটা ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন একটা রোগী কিন্তু পুরো একটা টিমের ভেতরে পড়ে যান। এবং এই ব্রেস্ট ক্যান্সারের একটা খুবই খারাপ দিক হচ্ছে যে এটা বেশ তাড়াতাড়ি কিন্তু এটার মেটাস্টেসাইজ হয়ে যেতে পারে, এটা মেটাস্টেসিস হয়ে যেতে পারে, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে এটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, এবং যেই কারণে এটা কিন্তু আপনার দ্রুত ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম যে তাহলে আমরা ডায়াগনোসিস নিয়ে মোটামুটি কথা বললাম, তো এখন আপনার আসলে কি করণীয়? একজন রোগী হিসেবে, এগুলো তো আমরা সব ডাক্তারি কথাবার্তা বললাম, এখন আপনি একজন মহিলা, আপনি কিভাবে আপনার ব্রেস্টকে প্রোটেক্টেড করতে পারেন? তো এতগুলো উপসর্গের কথা বললাম, যে এই উপসর্গগুলো একটু খেয়াল করবেন, যে ব্রেস্টে আপনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা একটু খেয়াল করবেন। এবং আরেকটা জিনিস খুবই অ্যাপ্লিকেবল, অ্যাডভাইসেবল, সেটা হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি যে একজন মহিলা নিজেই কিন্তু প্রথম ডায়াগনোসিস করেন যে তার ব্রেস্টে একটা সমস্যা হচ্ছে, সেটা ক্যান্সার হোক বা যাই হোক, কোনো একটা সমস্যা। তো আপনি যে একজন রোগী বা আপনি যে একজন মহিলা, আপনার কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার শরীরে এরকম ব্রেস্টে এরকম একটা সমস্যা হচ্ছে? তো আমরা একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, বা যেটাকে বলা হয় SBE সংক্ষেপে। তো এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। একজন মহিলা যখন কি বলবো যে শাওয়ার করেন বা গোসলের সময় আপনি কিন্তু আপনার ব্রেস্ট আপনি একটু চেক করে নিতে পারেন, যে আপনি কোনো একটু হাতে সাবান দিলেই তো আপনি একটু পিছলা হয়, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোনো ব্রেস্টে কোনো কিছু আপনি ফিল করেন কিনা, কোনো চাকা বা কোনো অস্বস্তি বা কোনো একটু কন্ডিশন এলোমেলো, যেটা ইউজুয়াল না। এবং এটা বলা হয় যে সাধারণত আপনার মাসিক বা পিরিয়ড যখন শেষ হয়ে যায়, পিরিয়ড শেষ হয়ে যাওয়ার ঠিক ইমিডিয়েট পরেই আপনি প্রতি মাসে ক্যালেন্ডারে একটা দিন আপনি একটা ফিক্স করে রাখেন, যে আমার পিরিয়ড যখন শেষ হয়, 4 দিন 5 দিন 7 দিন যার যখন শেষ হয়, এটা যদি আপনি মাথায় রাখেন যে প্রত্যেকটা সাইকেলে একটা মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হবে, এবং তারপরেই আপনি দেখা যাবে যে আপনি মেনস্ট্রুয়াল সাইকেলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি হয়তো 1-2 দিন পরে, মাসিক শেষ হওয়ার 1-2 দিন পরে আপনি আপনার ব্রেস্ট এরকম একটু নিজে নিজে এক্সামিন করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে অথবা শাওয়ারে আপনি একটু দেখবেন। এবং এটা আমরা কেন বলছি, প্রতিটা কথারই সিগনিফিকেন্স আছে, যে মেনস্ট্রুয়েশনের পরে বলা হয়, কেননা মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে দেখা যায় যে সাধারণত আপনার ব্রেস্টে যে ভারীটা লাগে সেটা একটু কমে যায়, ব্রেস্টটা একটু ইজিলি প্যালপিট করা যায়, নন টেন্ডার থাকে, কারণ অনেকেরই পিরিয়ডের ঠিক আগে ব্রেস্ট অনেক ভারী হয়ে যায়, অনেক ব্যথা হয়। এই কারণে এই সময়টাকেই বলা হয়। এবং আপনি যদি আপনার পিরিয়ড হওয়ার ঠিক আগে টাইমটা ঠিক করে রাখেন, তাহলে দেখা যায় যে ওই অস্বস্তিটার মধ্যে আপনি কিন্তু একটু কনফিউজড হয়ে যাবেন। তো সে কারণে প্রত্যেক মাসের যে সাইকেলটা আপনার শেষ হয়, সাইকেলটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি যে কোনো একটা দিন বেছে নেন, সেটা আপনার পিরিয়ডের হয়তো 7 দিনের দিন হতে পারে, 8 দিনের দিন হতে পারে। প্রতি মাসে যখনই আপনার পিরিয়ড হয় এরকম একটা দিনকে আপনি বেছে নেন, এবং তখন আপনি যেটা চেষ্টা করবেন যে আপনি একটু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে দেখবেন, নিজে নিজে নিজের স্তন পরীক্ষা করে দেখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো যাই হোক, ডায়াগনোসিসের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আসি যে ট্রিটমেন্ট। আসলে ট্রিটমেন্ট তো আমি যদিও মানে ট্রিটমেন্টের মানুষ না, আমি একজন ইমেজিং স্পেশালিস্ট, এবং ইমেজিং স্পেশালিস্ট হিসেবে আমি ইমেজিং এর পার্টটা কিছুটা বুঝি।
সব যে বুঝি তাও না, কেননা ব্রেস্ট খুবই একটা চ্যালেঞ্জিং অর্গান, ব্রেস্ট ইমেজিংটাও অনেক কঠিন, আমরা এখনো কনফিউজ করি, এত বছর কাজ করার পরেও কিন্তু আমরা কনফিউজ করি, কারণ এটা এত ডায়লেমা নিয়ে আসে। এটা হয়তো ইমেজিং এ দেখে মনে হচ্ছে যে খুব জটিল একটা জিনিস, কিন্তু দেখা গেল বায়োপসি করার পরে খুবই সিম্পল একটা কিছু, অথবা আমরা চোখে দেখে এটা ইমেজিং করার সময় মনে হয় যে খুবই সিম্পল, বাট এটা খুবই একটা ভয়ঙ্কর কিছু একটা। তো আমি যতটুকু বুঝি আমার ইমেজিং এর আলোকে, এবং তারপর এটার জন্য আপনাকে যে ট্রিটমেন্ট পারপাসে যেতে হবে সেটা হচ্ছে যে, যে বললাম যে প্রথমে আপনি একজন সার্জনের কাছে যাবেন, যারা পার্টিকুলার ব্রেস্ট সার্জন, তারা হচ্ছে প্রথম শুরু হয় তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট। তারপরে আপনাকে অনকোলজিস্টের কাছে পাঠানো হবে, অনকোলজির যারা বা টিউমার বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু আপনাকে এটার একটা প্রপার ট্রিটমেন্ট আপনাকে দেবেন। এবং সার্জারির পরে অনেক সময় দেখা যায় যে রেডিওথেরাপি লাগে, অনেক সময় দেখা যায় যে কেমোথেরাপি লাগে, আবার অনেক সময় এগুলো দুটোরই কম্বিনেশন লাগে, অনেক কিছু লাগে, বিভিন্ন ধরনের হরমোন থেরাপি লাগে। তো এগুলো রেসপেক্টিভ যারা বিশেষজ্ঞ আছেন প্রত্যেকটা ফিল্ডে, নিজ নিজ কি বলবো যে প্রত্যেকটা ফিল্ডেই এগুলো এক একটা এক এক রকমের ফিল্ড আর কি, বা এক একটা এক এক রকমের ডিসিপ্লিন, প্রত্যেকটা ডিসিপ্লিনের মানুষকেই কিন্তু একত্র করে একজন ব্রেস্ট ক্যান্সারের রোগীর ট্রিটমেন্ট করা হয়। তো এরপরে আপনার ক্যান্সারের ধরন অনুসারে এটা ট্রিটমেন্টটা আপনার রেসপেক্টিভ বিশেষজ্ঞ ডাক্তাররা করবেন। আমি জাস্ট জেনারেল আসলে আপনাদেরকে একটা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ধারণা দিচ্ছি, যে এটা বিষয়ে একটু যদি আপনার প্রাথমিক ধারণা থাকে সেটা কিন্তু আপনার মধ্যে সচেতনতাটা তৈরি করতে সাহায্য করবে। আচ্ছা, আর এগুলো তো বললাম রেসপেক্টিভ ট্রিটমেন্টের কথা। এখন আসি যে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সারকে কিভাবে প্রোটেক্ট করতে পারি। তো প্রত্যেকটা ডিজিজেরই আজকাল যেটা মূল একটা অবস্থায় এসে দাঁড়াচ্ছে যে আমাদের লাইফস্টাইলের সাথে কিন্তু এটা সাংঘাতিক রকমের জড়িত। ইদানিং ক্যান্সারের ইনসিডেন্স এত বাড়ছে কারণ আমাদের এরকম ফল্টি লাইফস্টাইল। আমরা খাবার দাবার খাই, অধিকাংশ খাবারের মধ্যে অনেক ধরনের কার্সিনোজেন থাকে, অনেক ধরনের ক্যান্সার ডেভেলপিং কম্পোনেন্ট থাকে, এবং আমরা ডে টু ডে লাইফে অনেক ধরনের জিনিস ব্যবহার করি, আর্টিফিশিয়াল অনেক কিছু ব্যবহার করি, আমাদের কসমেটিক্স, আমাদের কি বলবো যে আমরা নানান কিছু, এটা বলে আসলে শেষ করা যাবে না। আমরা এখন অনেক বেশি প্লাস্টিক ইউজ করি, নানান কিছু জিনিস আমরা ব্যবহার করি, যেই জিনিসগুলো আমাদের এনভায়রনমেন্টকে পলিউটেড করছে এবং আমাদের শরীরে হরমোন ডিসরাপ্টার হিসেবে কাজ করছে। ব্রেস্টের একটা মূল জায়গা হচ্ছে, ব্রেস্টের যত ডিজিজ আছে সবকিছুর একটা মূল অংশ হচ্ছে যে আপনার হরমোনের একটা পরিবর্তন। তো এই হরমোনের যে চেইনটা, হরমোনের যে সাইকেলটা, এটা যখন আপনার ডিসরাপ্ট হয়ে যায় কোনো কারণে, এই ফল্টি লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য রেসপন্সিবল থিং। এবং এখন যেটা হচ্ছে যে ওবেসিটি, আমরা যেটা বলছি, আমি শুরুতেই উল্লেখ করেছি যে ওবেসিটি একটা কারণ। এখন মোটা হয়ে যাচ্ছে যে আমরা, আমাদের স্থূলতা, আমাদের ডায়াবেটিস, আমাদের কোলেস্টেরল বেশি, এই সমস্ত জিনিসগুলাও কিন্তু আমাদের, যে আমরা খালি ভাবি যে ডায়াবেটিস বা ব্লাড সুগার বেশি থাকলে কিংবা আপনার কোলেস্টেরল বেশি থাকলে হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ কিংবা ব্রেন স্ট্রোক এগুলো যে হতে পারে, শুধু তা না, ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু আপনার ফল্টি লাইফস্টাইলের জন্য ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো প্রথমে যেটা করণীয় হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়াটাকে ইমপ্রুভ করা। আপনি অবশ্যই একটু হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় যে খাওয়া দাওয়ার ব্যাপারে এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আলাদা করে আর বলছি না, ইন জেনারেল একটা হেডলাইনে বলছি যে আপনি হেলদি ফুডের দিকে আপনাকে অভ্যস্ত করার চেষ্টা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি ব্যায়াম করবেন। ব্যায়ামটাও খুবই ইম্পর্টেন্ট, নিয়মিত ব্যায়াম করা সার্বিকভাবে সুস্থ থাকার জন্য এবং ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য কিন্তু ব্যায়ামটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো রেগুলার একটা ব্যায়াম করবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এগুলো কথা থাকে, তারপর সেজন্য আমি আর অত বেশি ডিটেইল রিপিট করছি না, জাস্ট খালি হেডলাইন গুলো টাচ করে যাচ্ছি যে আপনারা ব্যায়াম করবেন। এবং ঘুমের ব্যাপারে খুব যত্নবান হবেন, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, ঘুমটা আপনাকে খেয়াল রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঘুম, হেলদি ফুড, পানি প্রচুর খেতে হবে। এবং আরেকটা জিনিস খুবই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট করা শিখতে হবে। বর্তমানকালে স্ট্রেস ম্যানেজমেন্টটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, টু প্রিভেন্ট আওয়ারসেলফ, টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম এভরি কাইন্ড অফ ডিজিজ, অল কাইন্ড অফ ডিজিজ থেকেই মোটামুটি ভাবে প্রোটেকশনের জন্য স্ট্রেসটা কিন্তু খুবই, ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং তার একটা কি বলবো যে ব্রেস্ট ক্যান্সারের ওপরেও কিন্তু
এটার একটা এফেক্ট আছে, কাজে আপনি স্ট্রেস ম্যানেজমেন্টটাও কিন্তু করা শিখবেন। এবং যেটা বলেছি যে যারা কি বলবো যে ল্যাকটেটিং মাদার আছেন তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন এবং আপনি আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনার চেষ্টা করবেন এবং রেগুলার আপনি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন। এবং আরেকটি যেটা গাইডলাইনের কথা বলবো, এখন যেটা বলবো যে আমরা খুব মানে আমরা লাকি যে এখন কয়েকটা ক্যান্সারের স্ক্রিনিং করা যায়। অর্থাৎ স্ক্রিনিং কথার অর্থ হচ্ছে যে আপনি একটু দেখে নিতে পারেন, আগে থেকে একটা করতে পারেন, অ্যাসেসমেন্টে যেতে পারেন যে আপনার শরীরে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো স্ক্রিনিং যেটা হচ্ছে যে যেটা বলেছি যে সাধারণত 40 বছর, এগুলো কথা আগেও বলে ফেললাম, তারপরেও আবার রিপিট করছি যে 40 বছর বয়সে একজন মহিলা যখন আসেন তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বছরে একবার বা না হলেও 2 বছর 3 বছর পর পর একবার ম্যামোগ্রাম করে আপনার ব্রেস্টের কি কন্ডিশন আছে সেটা একটু দেখে নেবেন। এবং একটা জিনিস যে একটু বলি যে যাদের একেবারে স্ট্রং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ আপনার ধরুন আপনার মায়ের ব্রেস্ট ক্যান্সার অথবা আপনার বোনের ব্রেস্ট ক্যান্সার কিংবা আপনার খালার ব্রেস্ট ক্যান্সার, বিশেষ করে ম্যাটার্নাল সাইডটা খুব ইম্পর্টেন্ট। তো এই ম্যাটার্নাল যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনটা একটু আগে শুরু করতে হবে। অর্থাৎ আপনার ধরুন যে আপনার বোন, তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে 40 বছর বয়সে। এখন আমরা তো জানি যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং আমরা শুরু করব 40 বছর বয়সে, কিন্তু আপনার ঘরে যদি আপনার বোনের 40-এ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের হিস্ট্রি থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই গাইডলাইনটা তখন পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে আরো 5-10 বছর আগে। মিনিমাম 5 বছর অথবা 10 বছর আগে থেকেই আপনাকে কিন্তু স্টার্ট করতে হবে। কাজেই এই জিনিসটা এটা আপনার ডাক্তার আপনাকে ফিগার আউট করে দেবেন যে আসলে আপনার জন্য নির্দিষ্ট সময়টা কখন। কিন্তু বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যত বছর বয়সে ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়েছে আপনি অন্তত তার 5-10 বছর আগে থেকেই আপনাকে এটা শুরু করতে হবে। আপনার যদি এই ইনফরমেশন গুলো, আমি কোয়েশ্চেনের উত্তর এখন দিচ্ছি না, আমি ইন জেনারেল বলে যাচ্ছি যে এরপরে যদি আপনাদের পার্টিকুলার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন, আমি রেসপেক্টিভ কমেন্ট বুঝে, কারণ এত কমেন্ট আসে আসলে ইন্ডিভিজুয়াল সবার কমেন্ট আমি উত্তর দিতে পারি না, আমি সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু রেসপেক্টিভ যখন খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই সিগনিফিকেন্ট একটা তথ্য তার দরকার এবং এই তথ্যটা আমি তাকে দিতে পারলে আমি তিনি উপকৃত হবেন। তো এরকম ক্ষেত্রে আমি কমেন্ট বাইপাস করি না, আমি দেওয়ার চেষ্টা করি। এবং আমি যদি নিজে আমার কোনো জ্ঞানে অভাব থাকে, কোনো ঘাটতি থাকে, তাহলে আমি সময়টা নিয়ে একটু টাইম নিয়ে পড়ালেখা করে বা আমার কলিগদের সাথে আলাপ করে আমি, কারণ আমরা একজন মানুষ তো আর সব জানি না। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, আমি তো সবকিছু জানি না। তো আমি নিজে রিসার্চ করি, আমার যারা দেশে বিদেশে আমার যারা এক্সপিরিয়েন্সড কলিগ আছে তাদের সাথে কথা বলি, বলে আমি চেষ্টা করি যে আপনার রেসপেক্টিভ উত্তরটা দিতে। কারণ আমরা তো একটা জেনারেল বিষয় নিয়ে কথা বলি এবং আমি আসলে ইমেজিং স্পেশালিস্ট, সো আমার ফিল্ডটা একটু ভিন্ন। তারপরেও আমার পার্টিকুলার একটা এরিয়া অফ ইন্টারেস্ট আছে লাইফস্টাইল নিয়ে, কারণ দেখলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব ডিজিজের পেছনে একটা মেইন কালপ্রিট হচ্ছে বর্তমান যুগের লাইফস্টাইল। তো এই কারণে লাইফস্টাইল নিয়ে আসলে আমি আপনাদেরকে ভিডিও দেই, পাশাপাশি আমার নিজেরও শেখা হয়। প্রতিটা জিনিসই আমি স্টাডি করি, প্রতিটা জিনিসে আমি নিজে প্রচুর ভিডিও দেখি, পড়াশোনা করি, আমার যারা এক্সপিরিয়েন্সড কলিগ আছে তাদের সাথে আলাপ করি। তো সবকিছু মিলিয়ে প্রতিদিনই নতুন নতুন কিছু শেখা হয় এবং ভিডিও বানানোটা আমার কাছে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মতো। আমি নিজেও অনেক কিছু শিখি এবং আপনারা যখন একটা প্রশ্ন করেন সেই প্রশ্নের মধ্যেও হয়তো অনেক কিছু জানার থাকে, আমি তো সব প্রশ্নের উত্তর জানি না, আমাকে অনেক ঘেটে আবার দেখে আবার নেট ঘেটে বই ঘেটে অনেক সময় অনেক পার্টিকুলার উত্তর আপনাদেরকে দিতে হয়।
বিশেষ করে যখন অনেকেই জিজ্ঞেস করেন ম্যাডাম আমি এটা খেতে পারবো কিনা, ওটা খেতে পারবো কিনা, কোনো একটা ডিজিজ নিয়ে আমি যখন ভিডিও দিলাম, হয়তো বা কোনো একটা খাবার নিয়ে ভিডিও দিলাম, একজন কিডনি রোগী প্রশ্ন করেন যে আমি এটা খেতে পারবো কিনা, একজন গাউটের পেশেন্ট প্রশ্ন করেন আমি এটা খেতে পারবো কিনা, ডায়াবেটিসের পেশেন্ট প্রশ্ন করেন। প্রশ্নগুলো খুবই রেলেভেন্ট থাকে, নো ডাউট, কিন্তু সব প্রশ্নের উত্তর তো জানা থাকে না, কাজেই একটু দেখতে হয়, আর একটু সময় লাগে। তো তারপরেও আমি চেষ্টা করি আসলে যতটা সম্ভব আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া যায়। তো আমার মনে হয় যে ইন জেনারেল আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে অনেক আলোচনা করলাম, মোটামুটি ভাবে একটা ইউজফুল লাইফ। তো আপনারা যারা এতক্ষণ সাথে থাকলেন, আপনারা এখন আমাকে বলেন যে আজকের আলোচনাটা আসলে কি, আপনারা একটু কমেন্ট করেন, আমি তো এতক্ষণ কোনো কমেন্ট দেখতেও পারিনি। তো একটু কমেন্ট করেন যে আজকের আলোচনাটা কি আসলেই আপনারা কিছু তথ্য পেয়েছেন, আপনারা কি ইউজফুল মনে করেন, এই ধরনের ইলাবোরেটিভ আলোচনা কি আপনারা আগামীতে আরো বিভিন্ন টপিক নিয়ে শুনতে চান? যদি শুনতে চান তাহলে আমি অবশ্যই মাঝে মাঝে আসার চেষ্টা করব। আসলে একটু নিজেরও প্রস্তুতির ব্যাপার থাকে, এবং যেটা আমি আসলে ওই ফুল টাইম একটা জব করে আমি এত এক্সস্টেড হয়ে যাই, নিজে আমি এত টায়ার্ড হয়ে যাই, তারপরেও দেখা যায় যে কারণ লাইভে বসতে গেলে আপনাদেরকে তথ্য দিতে গেলে সেটা আমাকে নিজে আগে একটু ডিসাইড করতে হয় যে আমি কি বিষয়ে কথা বলবো, এবং কতটুকু ইনফরমেশন আপনাদের আসলে জানা দরকার, কতটুকু না হলে না, বা জিনিসটাকে কতটুকু আপনাদের জন্য ইউজফুল করা যায় সেই চেষ্টাটা করি। তো আমি ট্রাই করছি, আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে আরো তথ্য দিতে, আরো ইনফরমেশন দিতে, যেন আমার পেজে থাকা এই ভিডিওগুলো বা আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হন। এবং আমি যেটা মনে করি যে আমরা তো কেউ বাঁচবো না সারা জীবন, তাই না? আমরা তো পৃথিবী থেকে চলে যাব, তো আমাদের এই কাজগুলো থেকে যাবে। আমার ভিডিও দেখে যদি একজন মানুষ উপকৃত হন, একটি তথ্য যদি কারো ভালো লাগে, তাহলে সেটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। এখন একটা প্রশ্ন আমার সামনে যেটা আছে আমি সেটা দেখছি, এক্সিলার নিচে পেছনে ব্যথা করে অনেক দিন ধরে, কি করণীয়? আমি যেটা আপনাদেরকে শুরুতেই বলেছি, আমার মনে হয় যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলাই আপনার আমার এই আলোচনার মধ্যে আছে। আলোচনাটা শেষ হওয়ার পরে আপনারা দরকার হলে আবার ভিডিওটা দেখে নেবেন, লাইভটা তো থাকবে পেজে অ্যাটলিস্ট 30 days, তো আপনারা দেখে নেবেন যে আমি আমি আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে মোটামুটি আপনাদের যে তথ্যগুলো জানা দরকার সেগুলো সবটাই কভার করার চেষ্টা করেছি। তো এরকম পার্টিকুলার ব্যথা বা এরকম কোনো একটা জায়গায় সমস্যা হলে, যেটা আমার শুরুতেই বলা, যে কোনো কিছু কিন্তু ইগনোর করবেন না, যে আচ্ছা সামান্য জিনিস, ব্রেস্টকে তো নিয়ে ইগনোর করার কোনো সুযোগই নেই। কারণ যেটা বললাম যে অনেক সময় আমরা মনে করি যে এটা তো সাধারণ একটা ফোড়া বা সাধারণ একটা কিছু, খুবই সাধারণ, এটা দরকার নাই, যেটা ম্যাক্সিমাম মহিলারা এরকম উড়া উড়া ইনফরমেশন নিয়ে চালিয়ে দেন, যে খুব ডিভাস্টেটিং কিছু না হলে ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু হোক না সেটা একটা ছোট্ট একটা বয়েল বা ছোট্ট একটা সিস্ট, হোয়াট এভার, যেটাই হোক না কেন, আপনি একটু ডাক্তারের সাথে টাচে থাকেন, আপনি একটু দেখান, আপনি একটু অভিজ্ঞ যারা এসব নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলেন, একটু দেখুন, যে একটু যাচাই বাছাই করুন যে জিনিসটা আসলে কি। যদি সেই অবস্থা থেকে আপনি একটা কি বলবো, আপনি সতর্ক থাকেন, আপনার সতর্কতা কিন্তু আপনার লাইফটাকে প্রোটেক্টেড করতে পারে, আপনার একটা ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে। কারণ আপনার জীবনটা তো কি বলবো, যে আপনার জীবনটা যথেষ্ট প্রেশাস, তাই না? তো সেক্ষেত্রে আহ, মানে আপনার করণীয় আপনাকেই বের করতে হবে। আচ্ছা, আমি দেখি ব্রেস্টের রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে কিনা, অন্যান্য অনেকে আরো কিছু টপিক নিয়ে কোয়েশ্চেন করছে। আমি একটা রিকোয়েস্ট করবো যে যেদিন যে বিষয়ে কথা বলি সেই বিষয়ে রিলেভেন্ট প্রশ্ন করলে সেটা উত্তর দিতে সহজ হয়, তাই না? এখন আজকে যদি আপনি এখন আমাকে কাঠবাদামের প্রশ্ন করেন, সেটা মানে আমি আলোচনা থেকে বের হয়ে আবার আরেক জায়গায় চলে যাব। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মায়ের ব্রেস্ট ক্যান্সার হলে মেয়ের সম্ভাবনা কতটুকু? যথেষ্ট সম্ভাবনা, যেটা আমার মনে হয় যে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, যে আপনার মা, বোন, খালা, মায়ের সাইডের কি বলবো, যে মায়ের সাইডের যে সমস্ত একেবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা রিস্ক, কিন্তু একটা অনেক বড় রিস্ক আছে। এবং সেক্ষেত্রে যেটা আমি আবার বলেছি, আগেও বলেছি, আবারও রিপিট করছি, যে আপনার মায়ের যেই বয়সে ডায়াগনোসিস হয়েছিল তার ঠিক অন্তত মানে মিনিমাম 5 বছর বা 10 বছর আগে থেকেই আপনাকেও
আপনার ব্রেস্টের স্ক্রিনিং করা বা আপনার ব্রেস্টের পরীক্ষা করা কিন্তু স্টার্ট করতে হবে। আচ্ছা, আমার ফার্স্ট বেবি ব্রেস্ট ফিডিং স্টপ করার পর 20 ইয়ার্স যাবৎ ব্রেস্টে পেইন। আচ্ছা, এট ফার্স্ট লেফট ব্রেস্টে, সেটা অনেক বড় একটা উত্তর, আলট্রাসাউন্ড করেছি, ফলো আপ করেছি, বাট লাস্ট 2 ইয়ার্সে ফলো আপ করা হয়নি। আমার এই পেইনটা নিয়ে কি মনে করি। আচ্ছা, ব্রেস্ট পেইন, ওইটা যেটা বলেছি যে অধিকাংশ ব্রেস্ট পেইনই দেখা যায় যেটাকে আমরা বলে থাকি যে ম্যাস্টালজিয়া, এটার ডাক্তারি নাম হচ্ছে ম্যাস্টালজিয়া, এবং অনেক সময় দেখা যায় যে এটা মোটামুটি ভাবে হরমোন ডিপেন্ডেন্ট, এবং যাদের এরকম ফাইব্রোসিস্টিক ডিজিজ থাকে, ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকে, অর্থাৎ ব্রেস্টের মধ্যে যদি ছোট ছোট পানির থলে থাকে, অনেকেরই অনেক থাকে, আবার অনেকের কম থাকে, একটা দুটো থাকে, তো এই ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ যাদের আছে তাদের কিন্তু প্রচুর ব্যথা হয়, এটা একটা জিনিস মনে রাখবেন। এবং এই ব্যথাটা কিন্তু মিনস্ট্রুয়াল সাইকেলের সাথে কিন্তু অনেক আপ ডাউন হয়। তো এরকম একটা হতে পারে। হোয়াট এভার আপনার যে সমস্যাই হোক না কেন, আপনি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। আসমাইরিন কোলি লিখেছেন, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আমি আসলে নিজে যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি তারপরেও আমি দেখব লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে যে রেলেভেন্ট কি কি আপনার কমেন্ট আছে, যে যেগুলো আসলে উত্তর দিলে আপনারা আসলেই উপকৃত হবেন। তো যাই হোক, অনেকক্ষণ আমরা কথা বললাম, আমার মনে হয় যে আমার লাইফটা এখন শেষের পথে। তো আপনারা যেটা করবেন, যে আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না। কালকে যেহেতু আমার হাতে একটু ফ্রি টাইম আছে, ভাবলাম যে একটু লাইভে বসে, এবং অক্টোবর মাস আমরা সচেতনতার মাস হিসেবে ব্যবহার করছি। শুধু অক্টোবর না, আসলে সব সময় তো আপনাকে সচেতন হতে হবে। এই ক্যান্সার না, যে কোনো ধরনের ডিজিজ থেকে প্রোটেকশনের জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু সব সময় কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে আপনার শরীরের ব্যাপারে। এটাকে কিন্তু ইগনোর করা যাবে না। এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে অবশ্যই আমরা বেশি বেশি করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এই মাসে আলোচনাগুলো শোনার চেষ্টা করব, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন ফোরামে অনেক আলোচনা হয়। আপনি ইউটিউবে যদি ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন অনেক দেশের অনেক রকমের তথ্য আছে, অনেক ধরনের ভিডিও আছে। এবং একটা জিনিস আমি অ্যাড করি, যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যেটার কথা আমি আজকে লাইভে বলেছি, যে নিজে নিজে নিজের স্তন পরীক্ষা করা। যদি আপনি কনফিউজ হন যে আপনি কিভাবে এটা করবেন, তাহলে কিন্তু আপনি জাস্ট এই কথাটা বলে যদি ইউটিউবে সার্চ দেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অনেক গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু দেখানো আছে যে আপনি আয়নার সামনে বসে বা গোসলের সময় আপনি কিভাবে আপনার ব্রেস্টকে এক্সামিন করবেন। তো আপনারা কিন্তু একটু চেক করে নিতে পারেন। এবং আজকাল আসলে ইনফরমেশন তো অনেক সহজ, তাই না? হয়তো আমরা দেখা যায় যে এত বেশি ইনফরমেশন আমরা ওভারলোডেড হয়ে যাই, কিন্তু সেক্ষেত্রে আপনারা কিছু পার্টিকুলার জিনিস যদি আপনি মনে করেন যে ঠিক ঠিক আছে, আমার এতটুকু দরকার, এতটুকুই দেখি, তো সেভাবে কিন্তু আপনি একটা স্ক্রিনিং করে ইউটিউব থেকেও কিন্তু অনেক তথ্য পেতে পারেন। তবে সবসময় কিন্তু গুগল ডাক্তারকে আপনি বিলিভ করবেন না, কেননা গুগল ডাক্তার অনেক, আর আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়তো অনেক ইনফরমেশনই এমন ভাবে আসে যে যেটা সবসময় সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই মানে ডাক্তারের কাছে যাওয়ারও কোনো বিকল্প নেই। আমরা তথ্য সমৃদ্ধ হতে পারি বিভিন্ন ধরনের সাইট দেখে, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, কিন্তু ফাইনালি আপনার একজন চিকিৎসকের কাছে পরামর্শ করার কিন্তু আসলে কোনো বিকল্প নেই, কেননা চিকিৎসক একদম সামনে বসে থেকে আপনাকে এক্সামিন করেন, দেখেন। আমরা যখন বিভিন্ন ইনভেস্টিগেশন করি, আমি আল্ট্রাসাউন্ড করি, তো আমি একদম নিজে বসে রুগীটা দেখি, তাই না? তো আমাদের কাজের এক্সপিরিয়েন্স, আমাদের কি বলবো যে সবকিছু মিলিয়ে, কেননা এক একটা রুগী আসলে ইউনিক, এক এক রকম। আমরা যে এত কাজ করি এক একটা ফিল্ডে, কিন্তু তারপরেও দেখা যায় যে এক একটা রুগী প্রতিদিন আমরা যখন কাজ করি, আমরা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হই। এমন অনেক ডিজিজ আসে যে যেটা হয়তো বইয়ের মধ্যে নেই, যেটা স্টাডি হয়নি। এবং একটা জিনিস মনে রাখবেন যে মেডিকেল সায়েন্স কিন্তু আসলে এখন প্রচুর অ্যাডভান্সমেন্টের প্রয়োজন আছে। প্রতিনিয়তই মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমাদের অনেক কিছু তথ্য এখনো অজানা। অনেক মানুষের বডিটা এত বেশি রহস্যময়, বিজ্ঞানীরা অনেক স্ট্রাগল করছেন, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এই মেডিকেল সায়েন্সকে আসলে ডেভেলপ করার জন্য।
তো যেটা সবশেষে আমি বলতে চাই যে যে কোনো ডিজিজ থেকে দূরে রাখার জন্য আপনার নিজস্ব সচেতনতাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা শুধু যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা নয়, অন্য সব ধরনের ক্যান্সার, সব ধরনের ক্রনিক ডিজিজ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, যত ধরনের জিনিস আছে, যত ধরনের ডিজিজ আছে, সবকিছু থেকে নিজেদেরকে প্রোটেক্টেড রাখার জন্য আপনার অ্যাওয়ারনেস বা সচেতনতাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা সচেতনতা নিয়ে যারা কাজ করছি তাদের একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে একটু সতর্ক করা, একটু সাবধান করা। একই কথা ঘুরে ফিরে আমরা বারবার বলি। এই একই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বারবার শুনতে 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 বারবার এই জিনিসটার মধ্যে ঢুকতে ঢুকতে যেন যেটা মাথার মধ্যে ঢুকে যায় যে না, আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং কোনো অবস্থাতেই হতাশ হবেন না। অনেকে হয়তো আমি আমার মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের এই লাইভে যারা ছিলেন তাদের অনেকেরই হয়তো নিজেদের এ ধরনের একটি জার্নি আছে, অনেকের হয়তো খুব পরিবারের নিকট জনের এ ধরনের একটি জার্নি আছে, খুব কাছে থেকে দেখা শোনার অভিজ্ঞতা আছে। তো কাজেই আপনারা এই জিনিসটাকে কখনোই অবহেলা করবেন না। নিজের শরীরের যত্ন নিতে কখনোই ভুলবেন না। যতই আমরা হতাশ থাকি না কেন, যতই ফ্রাস্ট্রেটেড থাকি না কেন, যতই ডিপ্রেশনে থাকি না কেন, আমি গতকালকে একটি রিল আপলোড করেছি যে আমাদের জীবনের কোন পি গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি একটা পি এর কথা বলেছি যে পেইন। আপনার ব্যথা আছে তার মানে কষ্ট, তার মানে হচ্ছে যে আপনি বেঁচে আছেন, আপনার সেন্স আছে, আপনার সবকিছু ইন্দ্রিয়গুলো চালু আছে। এবং তারপরে বলেছি যে প্রবলেম, আপনার প্রবলেম আছে তার মানে হচ্ছে যে ইউ হ্যাভ দ্য কারেজ, ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ টু ওভারকাম দ্য প্রবলেম, রাইট? কেননা প্রবলেম তো সব মানুষের কাছে প্রবলেম আসে না। প্রবলেম সে সমস্ত চ্যালেঞ্জিং মানুষের কাছে আসে যারা প্রবলেমকে সাহসিকতার সাথে নিতে পারে এবং এই প্রবলেমটা। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রবলেম যদি না থাকে লাইফ ইজ বোরিং, এইরকম জীবনের কোনো মিনিং নাই। সো প্রবলেমকে আপনি ওভারকাম করে করে যাবেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার যদি ব্রেস্ট ক্যান্সারের মতো একটি কঠিন অসুখের সাথে যুদ্ধ করতে হয় সেটাও আপনার কাছে একটি চ্যালেঞ্জ। এবং আপনারা অনেক ধরনের সার্ভাইভার পাবেন, ক্যান্সার সার্ভাইভার পাবেন যারা এই রকম একটি মরণ ব্যাধিকে জয় করে কিন্তু আর 10টা মানুষের মতো সুস্থ জীবন যাপন করছেন। চিকিৎসা যতই অ্যাডভান্স হোক না কেন, নিজের বাঁচার জন্য আপনার মনের শক্তিটাও কিন্তু সাংঘাতিক রকমের ইম্পর্টেন্ট। তো এটা একটু মনে রাখবেন। এবং আমার মনে হয় যে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনারা সবসময় আমার সাথে আছেন, পাশে আছেন, আপনারা আছেন বলেই ভিডিও বানাই। এবং এই ভিডিওটা যদি বা আজকের লাইভটা থেকে আপনারা যদি কোনো ইউজফুল তথ্য পেয়ে থাকেন, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে থাকেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এই তথ্যগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আগামীতে আরো একটি লাইভ সেশনে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।